দূর দেশে আপনারা যারা বাংলাদেশি বসবাস করেন তাদের নিয়ে আমরা কথা বলছি। আমরা ডিবিসি নিউজ আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা তুলে আনতেই আমাদের এই আয়োজন দূর দেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মানে আপনারা যারা যাচ্ছেন তারা মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে, যেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফুটান হাসি, আর তাদের পাঠানো মানে আপনাদের পাঠানো রেমিটেন্সে আমাদের অর্থনীতি, দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। অবশেষে ভিজিট ভিসা চালু হলো সংযুক্ত আরব আমিরাতে। এখন প্রশ্ন, শ্রম ভিসা কবে চালু হবে? এই প্রশ্নের অবশ্য সঠিক কোনো উত্তর কারো কাছে নেই, আর নেই বলেই বৃহত্তম শ্রমবাজারের একটিতে বহুদিন ধরেই ভাগ্য খুলছে না বাংলাদেশের কর্মীদের। গেল বছরের জুলাই আন্দোলনের সময় মিছিল করার অপরাধে ৫৭ জন বাংলাদেশি গ্রেফতার করে শাস্তি দেয় সংযুক্ত আরব আমিরাত। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের ভিসা দেওয়াও। এরপর বিগত সরকারের পতনের পর নতুন সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে শাস্তি বাতিল করে ওই সব বাংলাদেশিদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে গেল ৪ মে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত জানান ভিজিট ভিসা দেওয়া শুরু করেছে তার দেশ। প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করা হচ্ছে। এতে এক ধরনের স্বস্তি দেখা গেল ভালো কোনো খবর এখনো নেই শ্রমিকদের জন্য। ২০২২ সালের নভেম্বর থেকে শ্রম ভিসা বন্ধ রয়েছে দেশটিতে। এরপর বহু চেষ্টা করেও বৃহত্তম শ্রম বাজারের একটি সংযুক্ত আরব আমিরাতে ভিসা অবমুক্ত করা যায়নি। আর এ কারণে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে ভুগছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা তাদের প্রতিষ্ঠানে প্রচুর চাহিদা থাকার পরও দেশীয় কর্মী নিয়োগ দিতে পারছেন না। বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এখানে ট্রান্সফার চালু হইলেও আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হইতে। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িতরা পড়েছেন মহা সংকটে। তাদের প্রতিষ্ঠানের অধিকাংশ ক্রেতা বাংলাদেশি হওয়ায় সেফ সংকট তাদের বেশ ভোগাচ্ছে। এমন প্রেক্ষাপটে শ্রম ভিসা চালুর উদ্যোগ নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করছেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক। এই যে প্রতিবেদনটা দেখালাম সেটি নিয়ে আসলে একটু আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন, আছেন আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি, এবং আছেন বায়রার সদস্য নুরুল আলম। আপনাদের তিনজনকে স্বাগত জানাই এবং আপনাদের প্রতি শুরুতে কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমি একটু ইউসুফ শরীফকে দিয়ে শুরু করি, কারণ উনি আবুধাবি থেকে যুক্ত হয়েছেন। এই যে সমস্যার কথা বললাম এটি কিন্তু সেই আমরা বলেছি ২০২০ সাল থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে। বিশেষ করে ভিজিট ভিসা তো হলো মাত্র কদিন আগে জুলাইতে, এখন আবার আস্তে আস্তে খুলছে। কিন্তু শ্রমিকদের সংকটে ভুগছে বাংলাদেশি ব্যবসায়ীরা, আমরাও পাঠাতে পারছি না। এই সমস্যার সমাধান কি নেই? ৫ বছর হয়ে গেল। ইউইতে ভিসার প্রবলেমটা যদি আপনার বলতে হয়, ইটস লাইক 2013 থেকে প্রবলেমটা শুরু হয়েছিল। দেন এসে 2017-এর দিকে কিছুটা রিল্যাক্স হলো। দেন ২-৩ বছর এটা কন্টিনিউ করলো। অ্যাগেন একটা প্রবলেম অবশ্য তৈরি হলো, তারপরে কোভিড আসলো, তারপরে একটু চললো, তারপরে আবার লাস্ট ইয়ার থেকেই এটা এরকম কিছুটা হলো। তো আমাদের যদি ওয়ান টিকেটের আমরা স্ট্যাটিস্টিক্সটা নিয়ে থাকি যে আসলে ভিসা নিয়ে হচ্ছে নাকি, তো আমার মনে হয় ইনিশিয়াল 2013-এর কথাটা যদি আমরা বলি, সেটা কিছুটা দ্বিপাক্ষিক ব্যাপার ছিল। ওই যে আপনার এক্সপো 2020-কে নিয়েই একটা ইস্যু ঘটেছিল। তারপরে যে ব্যাপারগুলি আমরা লক্ষণীয় কিংবা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ইউই অ্যাকচুয়ালি তারা তাদের লিডারশিপটাকে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে এক্সপান্ড করছেন, তাদের স্টেকগুলি নানানভাবে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওনারা প্রত্যেকের সাথে ওনাদের রিলেশনটাকে ডেফিনেটলি ভালো করতে যাচ্ছেন। একসময় এখানে আফ্রিকান লোকজন অতটা লেবার ফোর্সে ছিল না, এখন আফ্রিকা থেকে প্রচুর লোক আসছে। তো এটা হোয়াট উই বিলিভ অ্যাকচুয়ালি, আমরা এটাকে পজিটিভলি নিতে চাই যে ওরা হয়তো বা আমাদের যখন সেটা রেশিওটাকে অ্যাডজাস্ট করতে চায়, লাইক বাংলাদেশিরা এখানে অলমোস্ট ইউ ক্যান সে রাইট নাও ল্যাটেস্ট স্ট্যাটিস্টিক্স বলছে যে 1 পয়েন্টের উপরে মিনস 1.1 মিলিয়ন পিপল আমরা এখানে থেকে থাকি। তারপরে ধরুন মোস্টলি এখানে পিপল সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, নেপালিস। তো ওরা যখন এটাকে রেশিওটাকে অ্যাডজাস্ট করতে চায়,
তখন দেখা যায় কি ওরা কোনো কোনো কান্ট্রির উপরে অলিখিত ভাবে ব্যাপারটাকে একটু ইম্পোজ করে। হুম, যদিও বাংলাদেশের ব্যাপারটাকে ওরা কখনো ক্লিয়ারলি বলেনি যে বাংলাদেশের ভিসা নেই, ওরা হুম, বারবারই ডিনাই করেছে। বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে এখানে ব্ল্যাঙ্কেট ব্যান নামে কোনো কিছু আছে কিনা, হুম, কিন্তু ওরা বারবারই ডিনাই করেছে। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলিতেও যখন কথা হয় বাংলাদেশিদের ভিসা নিয়ে, ওরা স্ট্রংলি ডিনাই করেছেন যে নো, আমরা হয়তো কিছুটা এটা প্রোগ্রেসটা স্লো হচ্ছে, হুম, সেটা ঠিক আছে, কিন্তু এটাকে কোনোভাবে বলা যাবে না যে এটা বন্ধ আছে। তো এটা যেটা আমরা ফিল করে থাকি, এটা রিজনটি এটা যে ওনারা যখন ওনাদের বিভিন্ন স্টেটগুলিকে ফ্যাসিলিটিটা দিতে চান, হেল্প করতে চান, এখন ধরুন আপনি আফ্রিকা থেকে 2 মিলিয়ন পিপলকে যদি আনতে চান এই দেশে, হুম, তাহলে তো আপনি আমাদের থেকে সে পরিমাণ লোককে নিতে পারবেন না আপনি। হুম, দিস ইজ দ্যার ওন অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় একটা পলিসি হতে পারে। তারপরে যে ব্যাপারগুলি আসছে, আমাদের লিডারশিপ, আমাদের এটা সেটা অনেকগুলি ব্যাপার তো এটার মধ্যে ইনভলভ আছেই। হুম, তারপরেও আমরা চাইবো আমাদের পজিটিভ ব্যাপারটা হচ্ছে লক্ষণীয়টা কি, এখন যে আমাদের পজিটিভনেসটা কি হচ্ছে, আমরা খুব আশাব্যঞ্জক এবং আশাবাদী পজিটিভলি আমরা এটাকে দেখতে চাচ্ছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের লাস্ট ইয়ার থেকে আসার পরে কাপল অফ মিটিং, আমাদের হাই ডেলিগেশনস অফিসিয়ালস মিটিংটা হয়েছে, যে আমাদের এখানকার আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ কিংবা যারা আছেন এক্সিকিউটিভ বডি এখানে এসেছেন, এখানকার অনেকগুলি মিনিস্ট্রিজ, চেম্বার, নানান পিপল বাংলাদেশে ভিজিট করেছেন। তো এটাকে আমরা প্রচন্ড পজিটিভলি দেখতে চাই। ইয়েস, আমরা উই থট দ্যাট হুম। সামথিং গোয়িং টু মানে হ্যাপেন। সামথিং গোয়িং অন, এবং আমরা চেষ্টা করছি কাজটা মানে ওপেন করার জন্য। আগের সরকারও বলেছে ওপেন হয়ে যাবে, হয় নাই। আমি আপনার কাছে আসবো আবার কাছে, আমাদের যেহেতু বাইরার সদস্য নুরুল আলম আছেন, তিনি আরো ভালো বলতে পারবেন। আমি জানি আপনি দুবাইতে ম্যান পাওয়ার পাঠানোর জন্য সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত। আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা যে সমস্যাটা ফেস করতেছি আসলে টিপু ভাই এটার বিস্তারিত একটা ব্যাখ্যা তো উনি দিয়েছে হুম, জিনিসটা। আর আমরা যেটা এখন ফেস করতেছি, ওনারা যে বলছে ইউএই গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে বিষয়গুলো খোলা, মানে আমরা ইউএই তে আমাদের মার্কেটটা ওপেন আছে, কিন্তু আসলে যেই লোকগুলো আমরা পাঠাই, বিশেষ করে লেবার ক্লিনার বা এই ধরনের যে লোকগুলো, এগুলোর বিষয়গুলো কিন্তু টোটালি বন্ধ। হুম, এখানে হাই প্রফেশনের কিছু ম্যানেজার লেভেলের বিষয় খোলা রাখছে ওরা, তাও খুব কম। আর দ্বিতীয়ত আমাদের যে কনসুলেট মানে এম্বাসি আছে, এম্বাসি থেকে আমাদের যে সহযোগিতা, এটা খুবই দুর্বল। হুম, তারা খুব একটা ভালো সহযোগিতা করে না, বিভিন্ন হয়রানির শিকার হয় আমাদের যারা এই ট্রেডে যারা ব্যবসা করে, বিশেষ হুম, করে এম্বাসিতে আমাদের সহযোগিতা খুবই দুর্বল। হুম, আর দ্বিতীয়ত এখানেও মানে দ্বিতীয়ত বাংলাদেশেও যেটা বিএমইটি আছে, এখানেও আমাদের সহযোগিতা খুবই, আমরা ফাইনা বললে চলে। হুম, হুম, তো সেই ক্ষেত্রে এখন তো মার্কেট একেবারে আমাদের জন্য ছোট হয়ে আসছে, মানে বিশেষ করে জনশক্তি রপ্তানি একেবারে ছোট হয়ে আসছে। হুম, বিশেষ করে সৌদি আরবে এখন আমাদের জনশক্তি খুব বেশি যাচ্ছে না, এবং সংযুক্ত আরব আমিরাত বন্ধ করছে 2013 সালে, 13 সালে, হ্যাঁ, 13 যখন ওরা বন্ধ করছে, এখন পর্যন্ত ওরা বলতেছে এটা খোলা আছে, এটা এখনো বন্ধ হয় নাই, কিন্তু হুম, আসলে মূলত আমরা কোনো লোক ওখানে পাঠাতে পারতেছি না। বিশেষ করে আমাদের লোয়ার মানে আহ, আহ, মানে লেবার টাইপের যে লোকগুলো আমরা পাঠাই, হুম, এই ধরনের লোকগুলো আমরা পাঠাতে পারতেছি না ওখানে। তো হুম, এইগুলো নিয়ে আমরা আমি মনে করি আমাদের সরকার যদি এই মুহূর্তে ইউএই সরকারের সাথে যদি একটা এমওই করে বা একটা চুক্তি করে বা আলাপ আলোচনা করে, আমার দৃঢ় বিশ্বাস এটা খুব দ্রুত এই মার্কেটটা খুলে যাবে। আমাদের সরকার থেকে এটা যদি একটু চেষ্টা করলে এই মার্কেটটা খুলে যাবে, এটা আমি বিশ্বাস করি। জি, এবং তাদেরও লোকের দরকার, তাদেরও প্রচুর লোকের দরকার আছে এই মুহূর্তে, প্রয়োজন আছে ইউইতে। কিন্তু সমস্যা যেটা, সেটা হলো আমাদের সরকার থেকে খুব একটা যে চেষ্টা করতেছে, এটা আমরা খুব একটা দেখতেছি না দেখতে আমাদের পাচ্ছেন না। সরকার থেকে। ওকে, ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি না জি। আমাদের সরকার থেকে যে নুরুল খুব আলম, একটা চেষ্টা করতেছে। একদম পরিষ্কার। আমি একটু আমেনা মহসিন আপনার কাছে একটু ওই জায়গাটায় যে আমাদের এম্বাসিগুলো তো ব্র্যান্ডিং বাংলাদেশ করবে, এবং আমাদের এম্বাসি হচ্ছে আমাদের যারা বাংলাদেশিগুলো বিদেশে থাকেন তাদের সরাসরি অভিভাবক। তো আমরা প্রায়শই অভিযোগ শুনি যে তারা হচ্ছে এম্বাসিতে যারা যান তারা হানিমুন পিরিয়ড পার করেন, তারা কোনো রকমে তাদের সময়টা কাটিয়ে একটু আনন্দ উল্লাস করে চলে আসেন। আমাদের মানুষগুলোর সঙ্গে নাকি তারা ঠিকমতো কথাও বলেন না। তাহলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে কি করে? এই জায়গাটা, এই মানসিকতা কিভাবে পরিবর্তন করব আমরা? আমি একটু করে বলি, জি, ইউইতে আপনার আমাদের যে এমবাসি, ওখানে ঢোকার জন্য যে রেস্ট্রিকশন দেওয়া আছে, জি, ওখানে হ্যাঁ, সিকিউরিটি গুলো আফ্রিকান, হ্যাঁ, মানে এমবাসিতে সিকিউরিটি গুলো আফ্রিকান, জি, হ্যাঁ। তা
এখন এরা আমাদের যারা ব্যবসা, আমাদের তো ডিমান্ড এটা সেট করার জন্য বিভিন্ন কাজে এম্বাসি যেতে হয়, তো ওরাও আমাদেরকে লেবার যেরকম ট্রিট করে আমাদেরকে ওইভাবে ট্রিট করে, মানে যেন একটা লেবার যেভাবে আসে আমাদেরকে বসায় রাখে ওখানে, বলো যে তুমি ভিতরে ফোন দাও, ভিতরে ফোন দিয়ে ওখান থেকে অনুমতি আনাও। তো আমি কাকে ফোন দিই ভিতরে, কার থেকে অনুমতি আনবো? আমি এটা ডিমান্ড এটা একদম পরিষ্কার। আমি এটা নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে, আমি তো আমিনা মোহসিনের কাছ থেকে নেই। ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, মানে কতগুলো জিনিস আমাদের খুব স্পষ্টভাবে একটু লক্ষ্য করা দরকার। কিন্তু যে বাংলাদেশের যে অর্থনীতি, আমি প্রায় বলে থাকি এই কথাটা, যে এটা দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা গার্মেন্টস সেক্টর, একটা এই যে মাইগ্রেন্ট লেবার্স। কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার, মানে আমরা বলছি যে বিদেশে এম্বাসি গুলো, আমাদের এম্বাসি গুলো ওদের সাথে সহযোগিতা করছে না। আপনি যদি ঢাকা এয়ারপোর্টেও দেখেন, আমরা দেখি ইমিগ্রেশনের মধ্যে দিয়েও যখন তারা যায়, যে ব্যবহারটা পায় এবং যেভাবে লাইনে দাঁড়িয়ে থাকে, সেটাও দুঃখজনক। মানে আমাদের অনেক ভিআইপি, আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, সিআইপি এ ধরনের ক্যাটেগরিজ গুলো আছে, কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষ করে শ্রমিক যারা যায় তাদের প্রতি যে ব্যবহারটা আসে, এটা দেশ থেকেই কিন্তু আরম্ভ হয়। এবং সেটার একটা জায়গা আমার মনে হয় যে ধরেন আমাদের এখান থেকেও বাইরারা যখন পাঠাচ্ছে, তখন তাদেরকে যথেষ্ট বোধহয় ওই ধরনের, আমি সবসময় খেয়াল লক্ষ্য করেছি এয়ারপোর্টেও, যে কাগজপত্রগুলো ঠিক থাকে না তাদের হাতে, এবং এগুলা নিয়ে ইমিগ্রেশনে অনেক ধরনের ভোগান্তি হয়। আমি মিডল ইস্টার্ন কান্ট্রিজে গিয়েও নিজেও এটা দেখেছি যে তারা এয়ারপোর্টে ওদের ইমিগ্রেশনেও তারা প্রবলেম ফেস করছে, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য রাইট ডকুমেন্টস উইথ দ্যাম। সেটাও আমরা দেখতে পেরেছি, এবং এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। ইভেন এটা আফ্রিকান কান্ট্রিজেও আমি লক্ষ্য করেছি যে আমাদের যারা এখান থেকে লেবাররা যাচ্ছে, সেটা একটা মেজর জায়গা, তাদের একটা ঘাটতির জায়গা। হ্যাঁ, এম্বাসির তো ওই জায়গা, মানে আপনি যে প্রশ্নটা আমাকে বলেন যে মানসিকতা কিভাবে পরিবর্তন করতে হবে, এখানে না মানে এই যারা, মানে ধরেন এই জায়গাটাতে আমার আমার কতগুলো জিনিস খুব মনে হয় যে যারা ফরেন সার্ভিসে আমাদের ক্যাডার যাচ্ছে, কিংবা যারা এখানে কমার্শিয়াল অ্যাটাশি থেকে যাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের এটা এমবেডেড করতে হবে, এই ট্রেনিং গুলো আমাদের দেওয়া দরকার। যে এটা বিভিন্ন বিষয়, আমরা বিভিন্ন ইস্যুসে দেখছি যে আমরা সামহাউ ওই একটা রেসপেক্ট ফর লেবার বা লেবার ফোর্স বা বিভিন্ন ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আজকাল, যা দেখছি আমরা আশেপাশে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক সরা। তো ওটা কিভাবে আমরা এমবেডেড করব তার মধ্যে, আমরা একটা রেটরিক লেভেল, মানে আমি এই জায়গাটা জোর দিয়ে বলতে চাই, রেটরিক লেভেল কিন্তু আমরা অনেক কিছু বলি যে আপনারা আসবেন আমাদের দেশে, আমরা এভাবে আপনাদেরকে রিসিভ করব, কিন্তু ঠিক সেটা আসলে বাস্তবায়িত হয় না। ওদের শ্রমের উপরে যে আমাদের অর্থনীতিটা নির্ভর করছে, এইগুলো যখন, মানে যখন এই ফরেন সার্ভিস বা সিভিল সার্ভিসে কাডারদের যে ট্রেনিং প্রোগ্রামস গুলো থাকে, এখানে বিশেষ করে কতগুলো জায়গায় জোর দিতে হবে। এটা হ্যাভিং সেড দ্যাট, আমার এটাও মনে হয় যে যাদেরকে আমরা পাঠাচ্ছি, সেই জায়গাটাও আমাদের লক্ষ্য করা দরকার। কারণ দেখেন, একটু আগে যিনি আমাদের সাথে, আমাদের যে ভাই সংযুক্ত হয়েছেন এমিরেটস থেকে, উনি বলছিলেন যে ওরা প্রোটেস্টে পার্টিসিপেট করেছে। আমি জানি যে আমরা বাঙালিরা খুবই ইমোশনাল অ্যান্ড লাইক আমরা সবকিছুর মধ্যে খুবই আবেগপ্রবণ হয়ে যাই, কিন্তু প্রত্যেকটা দেশের কিছু আইন আছে। আপনি যখন একটা বিদেশের ভূমিতে থাকেন, আপনি কিন্তু সেই আইনটা মানতে হবে। এবং এটা কি ইমেজ দিচ্ছে, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো, দে আর ভেরি পার্টিকুলার। ওরা ওদের দেশে কোনো ধরনের প্রোটেস্ট কিন্তু সেটা গ্রহণ করে না, কারণ সেটা তাদের নিজেদেরও ডোমেস্টিক আনরেস্ট হওয়ার তাদের একটা ভয় থাকে। তো যখন তারা যাচ্ছে, তখন সেই ট্রেনিংটা খুবই জোরে সোরে তাদেরকে দেওয়া উচিত। এবং এভাবে, মানে দেখেন, পৃথিবীতে বিভিন্ন দেশের আমরা দেখি যে লোকজন বাইরে থাকে, ডিয়াসপোরা, কিন্তু আমাদের ডিয়াসপোরা যেভাবে রাজনৈতিক সমাবেশগুলো করে, এটা ওয়েস্টার্ন কান্ট্রিজেও আমি লক্ষ্য করেছি, আমেরিকায়, এটা কিন্তু খুব একটা কোথাও অন্যান্য দেশে বেলায় আরো সংযত ভাবেই জিনিসগুলোকে দেখা যায়। সেটা ঠিক। আমিনা মোহসিন, অন্যান্য দেশ কেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের রাজনৈতিক বা সামাজিক সংগঠনের কোনো শাখা পৃথিবীর কোনো দেশে নাই।
পৃথিবীর কোনো দেশ নাই, শুধু আমরাই সবকিছু করি আর কি। তার মানে মানে সেটা হয়তো আমাদের মানে ওরা যেহেতু ফ্রিডমটা দেয় ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো, সেই জন্য হয়তো আমরা সেটা করি, কিন্তু সেটাকে যেভাবে আমরা ব্যবহার করি, দ্যাট ইজ কোয়াইট আনএক্সেপ্টেবল। আপনি রাইট। প্রোটেস্ট করতে পারেন ও ও একটা ইয়ে করে, বাট ঠিক যেভাবে জমায়েত হয় সবকিছু, এবং এটা আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলো, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর কথা বলছি, কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের কথা হুম বলছি না, হুম তাদেরও এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা উচিত। এটা কি মেসেজ বাইরে দিচ্ছে, হুম হোয়াট কাইন্ড অফ মেসেজ আর উই, কারণ এখন দিস ইজ আ ডিজিটাল ওয়ার্ল্ড, আমরা সবাই কানেক্টেড দেখেন, এবং আহ, মুহূর্তের মধ্যে একটা মানে আমি তো মনে করি যে এখন আমরা দুটো ফ্রন্টে থাকি, একটা হলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে, একটা ডিজিটাল ওয়ার্ল্ডে হুম আমরা থাকি, হুম হুম এবং ডিজিটাল ওয়ার্ল্ডে কোনটা সত্যি কোনটা বেসত্যি সেটাও আমরা বুঝতে পারি না, হুম সেটা আবার which translates into the physical world, হুম সেটাতেও আমাদের সেটার উপরেও সেটা ভীষণ ভাবে ইয়ে করে। এবং ধরেন এই যে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমি বিভিন্ন দেশ থেকে ফোন পাই, আচ্ছা তোমার দেশে এটা হচ্ছে, তোমার হুম দেশে ওটা হচ্ছে, আহ, মানে এইগুলো তো মানে একটা চিন্তা ভাবনা করার ব্যাপার আছে না, যে আমরা কি ইমেজ দিচ্ছি, রাইট। কি ধরনের স্লোগান ব্যবহার করছি, একদম কারণ এই ওই এই এই স্লোগান ইমেজ সংকটটা নিয়ে কথা বলতে চাই। আসলে সবকিছু যে সরকার করবে, সরকার পাশ করে দেবে, সরকার সব পাঠাবে তা তো না। আমরা আমাদের ইমেজটা কি তৈরি করছি, হ্যাঁ, সেটা একটা বড় বিষয় হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তো অবশ্যই। মধ্যপ্রাচ্যে যেহেতু ওখানে যেই লতে চলে, রাজত্ব চলে, সেখানে তো এগুলো করার নিয়মই নাই। সেখানে আমরাও তো আমাদের কি বলে এটাকে, নাক কেটে যাত্রা ভঙ্গ করছি, নিজেদের নাক কেটেই। কিন্তু তো সেই জায়গাটা কিভাবে ঠিক করা যায়, নুরুল আলম এবং ইউসুফ শরীফ, আপনার কাছ থেকে আবার আনবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা এই বিষয়টা একটু ফোকাস করার চেষ্টা করি। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দূরদেশে সুখ দুঃখ নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। এই যে এতক্ষণ ধরে যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজিট ভিসা চালু এবং কেন শ্রম ভিসা চালু হচ্ছে না সেটি নিয়ে কথা বলছিলাম। এটা একটা তথ্যগত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তথ্য সেখানে কত ধরনের বাংলাদেশি আছেন, তাদের জন্য কি সুযোগ সুবিধা। শুরুটা আমি করতে চাই এরকম, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে, এটা আগে থেকে আমরা বলছি। এর ফলে চরম বিপাকে পড়েছেন কিন্তু লাখো বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের অন্যতম এই শ্রম বাজারটিতে বাংলাদেশি হিসেবে, বেসরকারি হিসেবে বাংলাদেশি প্রায় 15 লক্ষ সেখানে বসবাস করেন। এছাড়া এই বিষয়গুলোর মানে কবে নাগাদ এই শ্রম রুদ্ধদ্বার খুলতে পারে তা নিয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো রকম তথ্য কারো কাছে নেই। সাধারণ ক্ষমার আওতায় অভ্যন্তরীণ ভিসা চালু থাকলেও অভিবাসন খরচ বেশি হয়, চরম বিপাকে পড়েন অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় 2012 সালে সব ভিসা বন্ধ করে দেয় আরব আমিরাত সরকার। 2020 সালের শেষ নাগাদ আবারও ভিসা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এরপর থেকে আবার বন্ধ হয়ে গেছে। এই যে সুযোগ হয়েছিল, সেই সুযোগের অপব্যবহারের কারণে বাংলাদেশি শ্রমবাজারের উপর আরোপ করা হয়েছে কঠিন বিধিনিষেধ। 2022 সালে আবারও বন্ধ করে দেয়া হয় এই শ্রমিক ভিসা দেয়া। এরপর গেল বছরের জুলাই মাসে ভিজিট ভিসাও বন্ধ করে দেয়া হয়, যেটা আমরা আগেও বলেছিলাম আন্দোলনে অংশগ্রহণ করার কারণে। তবে মে মাসে আবার খুলে দেওয়া হয়েছে। তবে কর্মী ভিসা নিয়ে কোনো সুখবর নেই এখন পর্যন্ত। কর্মী ভিসা সংকটে ভুগছেন বাংলাদেশের অনেক ব্যবসায়ী। আমরা যেটা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন, আপনারা জানেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন, আছেন আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি, এবং আছেন বায়রার সদস্য নুরুল আলম। তিনজনকে আবারও স্বাগত। নুরুল আলম, এই যে আমরা কথা বলছিলাম প্রথম পর্বে, তার একটা তথ্য আমরা দিলাম যে বাংলাদেশের শ্রমিকদের, বাংলাদেশের মানুষ যারা ওখানে কাজ করেন, তারা, আপনারা যারা পাঠাচ্ছেন, যে দেশে যাচ্ছে সেই দেশের নাগরিক হিসেবে যাচ্ছে না, কিন্তু সেই দেশে কাজ করতে যাচ্ছে 2 বছর, 3 বছর, 1 বছর বা 5 বছরের জন্য। তাহলে সেই দেশটির নিয়ম মেনে তো আপনাকে কাজ করতে হবে। আমাদের শ্রমিকরা সেটি শোনে না, বা শোনাতে কি পারি না আমরা? আপনাকে একটু বলি, আমাদের দেশের সরকার 3 দিন একটা মানুষ যাওয়ার আগে ট্রেনিং এর ব্যবস্থা করছে, এদেরকে একটা ট্রেনিং দেয় সরকার। কিন্তু আসলে ওখানে যাওয়ার পরে মানে মানুষ যে পরিমাণ অপরাধ করে বা যে পরিমাণ অপরাধের সাথে যুক্ত হয়, এটা কারো কিছু করা থাকে না। কারণ এমন কোনো মানে অপরাধ নাই যেটা বাংলাদেশি নাগরিক করে না, এমন কোনো অপরাধ নাই ওখানে।
ছোট হইতে একদম বড় পর্যন্ত যত হুম ধরনের অপরাধ আছে, মানে যত ধরনের কাজ আছে, আমি এটা তো বলতে পারতেছি না। আর যেহেতু আমি 26 বছর থেকে ওই দেশে বসবাস করি এবং আমার ব্যবসা বাণিজ্য আছে, ওখানে আসা যাওয়া করি। আপনি প্রতিটা থানায় যান, বাংলাদেশের লোক 1 নাম্বার, মানে সবগুলোতে 1 নাম্বার আছে। মানে হুম হুম মানে বিশেষ করে দাঙ্গা হাঙ্গামা, তারপরে মারপিট, মানে এই যে বিশেষ করে মারামারিটাতে তারা 1 নাম্বারে থাকে সবসময়, হুম মারামারিতে। তো এইটা রোধ করার জন্য আমরা বিভিন্ন মানুষের সাথে আলাপ করছি, ওখানে আমরা নিজেরা চেষ্টা করছি, কিন্তু কোনো কাজে আসতেছে না। তো এখন সরকার যদি এখান যাওয়ার আগে যে দেশে যাবে সেই দেশের আইন সম্পর্কে বা ওই দেশের আইন সম্পর্কে যদি এই আমাদের যে লোকগুলা বিদেশে যায় তাদেরকে আরো ভালোভাবে যদি মানে ট্রেন আপ করে, আরো ভালোভাবে যদি ওদেরকে শিক্ষা দেয় যে ওই দেশে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, রাজনীতি করা যাবে না, এই কাজগুলা করা যাবে না, তখন যদি ওদেরকে ঠিক করা যাবে, ওদের থেকে একটা আন্ডারটেকিং নেওয়া যে তুমি যদি রাজনীতি করো, ওখানে যদি মারামারি করো, হাঙ্গামা করো, তোমার বিরুদ্ধে এখানে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ওই দেশের সরকার থেকে যদি কোনো কমপ্লেন আসে। হুম কারণ আমরা তো পাচ্ছি না ওদেরকে কোনো কন্ট্রোল করা যায়, ওখানে গ্রুপ হয় বুঝছেন, হুম হুম একটা হুম। হলো ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ, একটা হলো সিলেটের গ্রুপ, একটা হলো চিটাগাং ব্রাহ্মণবাড়িয়ার গ্রুপ। মধ্যে আবার গ্রুপ, একাধিক গ্রুপ আছে, এরকমও হ্যাঁ, হয়। ব্রাহ্মণবাড়িয়া ছোট ছোট হুম আবার মানে শাখা উপশাখা আছে, হুম হুম হ্যাঁ, শাখা উপশাখা আছে, ব্রাহ্মণবাড়িয়া এ, ব্রাহ্মণবাড়িয়া বি। তারপরে এই ধরনের মারামারি কাটাকাটি, হ্যাঁ, এই যে অবস্থাগুলা, ওখানকার যে লোকাল অ্যারাবিক যে আছে, অনেক আমার বন্ধু আছে, তো বলে যে তোমরা কিছু করো, এই যে এরা মারামারি করতেছে, এরা ওখানে ব্যবসা করে, মানে ইলিগেলি ব্যবসা করে, কেউ হুম মাছ বিক্রি করে, কেউ কলা বিক্রি করে, যেখানে যা মানে যার ইচ্ছা সে এখানে পট করে কলার একটা ইয়ে নিয়ে বসে বসে গেল, যাচ্ছে। কলা বিক্রি করতেছে, হ্যাঁ, হুম কলা বিক্রি হুম করতেছে, আপেল বিক্রি করতেছে, মানে হুম ওখানে ইউই ল ল ইউই তো আপনি জানেন এটা খুব স্মার্ট একটা রাষ্ট্র। হুম ইউই একটা স্মার্ট রাষ্ট্র। তো তারা এই যে কাজগুলা করে, মানে এরা যেখানে যা ইচ্ছা বিক্রি করে শুরু করে, যেখানে যা ইচ্ছা তার মতো করে সে ওখানে চলতেছে, যার কারণে টোটালি ইউই আরবিক যারা আছে বা ইউই সরকার বাংলাদেশিদের একেবারে পছন্দ করে না। হুম এটার একমাত্র হুম কারণ এটা সরকার না, এটা হুম আমাদের লোকদের কারণ। মানে হুম। আমাদের লোকেরা মানে হেন কোনো কাজ নাই যেটা ওখানে করে জি, না। একদম একদম পরিষ্কার। মোহাম্মদ ইউসুফ শরীফ, এই জায়গাটায় আমরা আসলে কিভাবে রিকনসিলেট করব? কারণ মানে এই যে 3 দিনের একটা প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমরা। আমরা বাংলাদেশে যা করতাম সেটাও আমি ওই ইউএতে গিয়ে করছি। সেটা তো সম্ভব না। রাইট, একেবারে ঠিক বলেছেন, কিন্তু আমার অবজারভেশনটা এখানে একটু অন্য জায়গায়। সেটা হচ্ছে কি, দেখুন, আহ, আমরা এটাকে কাপল অফ ইয়ার্স আগে, লাইক জেন্টলম্যান বললেন যে অনেকদিন ধরে উনি এখানে আছেন, তো উনি এটা ভালো বলতে পারবেন আরো এই জন্য যে আমরা যদি লাইক মোর দেন 10 ইয়ার্স আগের লেবার্স গুলির দিকে আমরা তাকাই, যে কোন ধরনের শ্রমিক আমরা বিদেশে পাঠাতাম আর এখন কারা আসছে। তো আমি এটা খুব আপনাকে খুব ক্লোজলি অবজার্ভ করে কথাটা বলছি, যে আমাদের এখনকার যে ম্যান পাওয়ারটাকে আমরা এক্সপোর্ট করছি বিভিন্ন দেশে, স্পেশালি ইউএর কথা যদি বলে থাকি আমরা, এখন যে জেনারেশনটা এখানে আসছে, ওরা ডিজিটালি স্মার্ট, ওদের গেট আপ এন্ড সেট আপটা তার বাবার থেকে অনেক বেশি আপগ্রেডেড, হুম এবং সেও ল্যাঙ্গুয়েজ ওয়াইজও কিছুটা আগের সেই জেনারেশনের চেয়ে অনেক বেশি আপ টু ডেট। হুম তো এটা হলো পজিটিভ পয়েন্ট, যে আমরা এই লেবারগুলিকে যদি, এই মানুষগুলিকে যদি আমরা এই স্কিল অর আনস্কিল মানুষগুলিকে যদি একটু ট্রেন আপটা একটু প্রপারলি করাতে পারি, যেহেতু তাদের বোধোদয় শক্তি আগের জেনারেশনের থেকে ভালো, তারা বোঝার চেষ্টা করে, এবং কোনো কিছু বললে তাদের পিকিং পাওয়ারটাও বেশি। তা আমার মনে হয় কি, দেশে যদি আমরা এদেরকে ট্রেনিংটাকে আর একটুখানি গুছিয়ে দিতে পারি, তাহলে হয় কি, তারা প্রত্যেকটা দেশের যে রুলস রেগুলেশনটাকে কমপ্লাই করে যে ব্যাপারটা, সেটা অনেক সময় ওরা বুঝেও না। আমার মনে হয় কি, এটা এটা ইট কুড বি ওয়ান অফ দ্য স্টেপস, যে বাংলাদেশে এই ট্রেনিং পিরিয়ডটাকে আরেকটু লম্বা করে আমরা করতে পারি এবং তাদেরকে বুঝিয়ে দিতে পারি। বাকি যেটা ইউই মার্কেটটাকে যদি আমরা এভাবে দেখি, দেখুন, ইউইতে মোস্টলি যে পিপল গুলি আছে, গভর্নমেন্ট লেভেল থেকে সেটা একেবারে সামান্য, কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্টস থেকে অনেক বেশি পরিমাণ লোক এখানে চলে আসে। আপনি চিটগাংয়ের এমন কোনো পরিবার নেই, ধরুন কিছু কিছু থানা আছে যেখানে যে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরের মানুষই এখানে থাকেন, হুম তো উনি কখনো গভর্নমেন্টের কোনো একটা চ্যানেলের মাধ্যমে এখানে আসেন না, হুম উনি আসছেন থ্রু হিজ ওন কন্ট্যাক্টস, সেটা ফ্যামিলি কন্ট্যাক্ট, সোশ্যাল কন্ট্যাক্ট, ফ্রেন্ডস কন্ট্যাক্ট, মেনি কন্ট্যাক্টস। হুম এখন এই যে কন্ট্যাকচুয়াল, ইন্ডিভিজুয়াল কন্ট্যাকচুয়াল মানুষগুলি এখানে যখন আসছেন, তো এদের তো ধরুন গভর্নমেন্টের সেখানে ট্রেনিংটা হয়তো ম্যান্ডেটরি যদি থেকে থাকে সেটা হয়তো করছেন, আর না হলে সেটাকেও ম্যানেজ করে চলে আসছেন। হুম কিন্তু আসার কথাটা হলো, এই মানুষগুলি বাংলাদেশ থেকে এখানে এখন যে জেনারেশনটা আসছেন, আমি বিশ্বাস করি, এবং অনেক জায়গায় একসময় শুধু আমরা বাংলাদেশের লেবারগুলিকে বলতামটা কি, যে কনস্ট্রাকশন লেবার, হুম
আর দুই তিনটা ক্ষেত্র আছে এটার মধ্যে, আমরা কনস্ট্রাকশন লেবার বলতে পারি, আমরা ক্লিনার বলতে পারি, ডোমেস্টিক লেবার বলতে পারি, এই তিনটি ক্যাটাগরি ছিল। বাট আলহামদুলিল্লাহ নাউইডেজ আমরা যেটা দেখছি যে আমাদের বাংলাদেশি মানুষগুলি এখন বিভিন্ন সেক্টরে নিজেরা স্প্রেড হচ্ছে, মানে ইন্ডাস্ট্রিয়াল লেবার হচ্ছেন ওনারা, সেলসে প্রচুর লোকজন এখন এনকারেজ করছে এবং তারা ঢুকছেন এবং ভালো করছেন। তারপর নিজেরা ব্যবসা বাণিজ্য অনেক বেশি হুম, ভালো করছেন। হুম, আমাদের আমাদের সেগমেন্ট গুলিকে বিভিন্ন জায়গায় এখন ভাগ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সেক্টরে এই মানুষগুলি ভালো করছেন কিন্তু। হুম, হুম, তো হুম, আমি লেবারদের যে কোয়ালিটির কথা বলছি, আমার মনে হয় কি 10 বছর আগের লেবারের কোয়ালিটির চেয়ে আমাদের হুম। এখনকার এখন যে ওটা বেটার, কোয়ালিটি কিন্তু তারপরেও তো আমাদের আমাদের ওই চারিত্রিক সমস্যা আছে না, ওই যে আমরা বাঙালি তো। আসছে, আমি হ্যাঁ, আমি এই সেই চারিত্রিক, ব্যাপারটাতে আসছি। জি, আসুন, আমাদের চারিত্রিক চারিত্রিক সমস্যার বৈশিষ্ট্যটা কারণগুলো কন্ট্রোল করতে না পারলে তো যতই আপনি স্মার্ট হন না কেন, আমরা তো আমাদের এখন দেখেও দেখি। আসি। হ্যাঁ, মানে যে এখানে এক্স্যাক্টলি, যা এখন করছি আসুন সেটা ধরুন তো আপনি আমি আপনার দেশে কি করতে পারবো না, আমি সেটাই ফোকাস করতে চাচ্ছি। নিশ্চিত যে আমি নিশ্চিত বাংলাদেশে, আমি আমি তো বাংলাদেশে হরহামেশা আইন ভঙ্গ করছি, আইন ভঙ্গ করে আস্তে করে ফাঁক করে বেরিয়ে যাচ্ছি। এখন আমার কিছু হচ্ছে না, ওখানে যেটা হবে না সেটা তো তাকে বুঝতে হবে। আমার মনে হচ্ছে সেই জায়গাটায় ওই যে যেটা ইউসুফ শরীফ বারবার বললেন যে অদক্ষ শ্রমিকের জায়গায় দক্ষ শ্রমিক, দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করাটা খুব জরুরি। কারণ একজন দক্ষ কর্মীর যেই টাকা কামাই করতে পারবে, যে রেমিটেন্স পাঠাতে পারবে, সেটি 10টা লেবার শ্রেণীর চেয়ে অনেক বেশি বেটার, তাই না? সে জায়গাটা আমরা ফোকাস করতে পারছি না, কিন্তু কেন? ধন্যবাদ। দেখুন এখানে আমি একটু আপনার সাথে একটু ডিফার করব, কারণ অদক্ষ দক্ষ, কারণ অদক্ষ শ্রমে মানে আনস্কিল লেবার যেটা আমি বলছি, বাট হুম। আনস্কিল সেভাবে কেউ থাকে না। আমিনা মহসিন, আমি যেটি বলার চেষ্টা করেছিলাম যে দক্ষ এবং অদক্ষতার আপনি এটার সাথে ডিফার করেছেন, যে যারা যাচ্ছে তারা হয়তো হ্যাঁ কিছুদিন কাজ করার পর দক্ষ হচ্ছে, কিন্তু এই দক্ষতাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে দেখা 5 বছর সৌদি আরব বা আরব আমিরাতে কাজ করে এসে এখান থেকে আবার যখন তিনি নতুন করে ভিসা নিচ্ছেন, তখন কিন্তু আনস্কিল লেবার হিসেবে নিচ্ছেন। এটিকে কেন কাজে লাগানো যায় না? এটিকে কেন আমরা রেগুলারাইজ করতে পারি না? সেই কথাটাই আমি বলছি যে আমরা সে আনস্কিলড হিসেবেই নিচ্ছে, বিকজ তার কাছে ওরকম ধরনের কোনো সার্টিফিকেট নেই। হুম, সে যদি ওখান থেকে একটা সার্টিফিকেট পেত, কিংবা এখান থেকে যদি আমরা সে ধরনের একটা রেকগনিশন তাকে দিতে পারতাম যে সে এত বছর সেখানে কাজ করে এসেছে এবং তার এই স্কিলটা আছে, হুম, সে কথাটাই আমি বলছিলাম। কারণ আমি ওই ডাইকোটমিতে যেতে পারছি না, যেতে চাচ্ছি না যে দক্ষ অদক্ষ, মানে সেখানে মানে আমাকে তো অ্যাড্রেস করতে হবে যে একটা সার্বজনীন ভাবে আমাকে চিত্রটা দেখতে হবে। অফকোর্স এই ট্রেনিংটা তো আমাদের এখান থেকেই দিতে হবে, হুম, এবং সেই ট্রেনিংটার জন্য আমি সাজেস্ট করছিলাম যে দ্যাট ইনস্টেড অফ জাস্ট আপনি 3 দিনে এখানে তাকে একটা শিক্ষা দিয়ে দিলেন, সেটা এই ম্যানুয়াল গুলো আমরা দেখেছি, হুম, এবং যারা এগুলো দেয় এগুলোর মধ্যে দিয়ে এগুলো তো হতে পারে, মানে এখানে আপনাকে ইন্টেন্সিভ একটা ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এটা ধরেন আমাদের মানে আমাদের লেবার ইয়ে বলেন, কমার্স সেক্রেটারি বলেন, ফরেন মিনিস্ট্রি বলেন, একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এবং এখানে যারা এগুলো নিয়ে গবেষণা করে সবকিছু নিয়ে একটা কোঅর্ডিনেটেড ভাবে এটাকে যদি অ্যাড্রেস করা হয়, আই এম শিওর এই জিনিসগুলো আমরা সমাধান করতে পারবো। কারণ আবারও আমি বলছি যে বাইরে কিন্তু আমরা ওই ইমেজ ক্রাইসিসে প্রচন্ড ভাবে ভুগছি, হুম, এবং ধরেন আহ, এক এই যে অস্থিরতাগুলো, সেগুলোর বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। তো এটা এই গভর্নেন্স ইস্যুস গুলো আমার মনে হয় শুধু সরকার বললে তো হবে না। সরকার আফটার অল ইজ দ্য বিউরোক্রেসি, এবং রিপ্রেজেন্ট করছে কাকে, মানে আমাদেরকেই তো রিপ্রেজেন্ট করছে। হুম, সব রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে, আমরা যারা হুম, সমাজে বিভিন্ন স্তরে আছি, আমাদের প্রত্যেকেরই তো একটা দায়িত্ব আছে না, জি, জি, মিডিয়ারও একটা বিরাট দায়িত্ব আছে, অবশ্যই। যারা ডিএসপোরাতে আছেন ওনাদের একটা বিরাট দায়িত্ব আছে। একটু আগুন বাইরে যে ভাই উনি বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, এটা কিন্তু দিস ইজ বাংলাদেশ। হুম। মানে কিন্তু ধর ওনাদেরও তো একটা দায়িত্ব থাকে যে কি সবগুলোকে মিলিয়ে একটা বাংলাদেশ সমিতিও তো, মানে একটা বাংলাদেশ এটাও তো করা হ্যাঁ, যায় না, একটা এই আমব্রেলা কোহেশনটা। করা, হ্যাঁ, একটা একটা আমব্রেলা কথা, আমব্রেলা এই তো কথাটাই করা যায়, একটা হ্যাঁ বারবার কোহেশন। বারবার বলার চেষ্টা করি আমরা। আরো একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে কথা বলবো। আসলে আমাদের তো শ্রম বাজারটা সংকুচিত হয়ে যাচ্ছে, যেটা নুরুল আলম শুরুতে বলেছে। সেই সংকোচনটাকে আরো বাড়ানো দরকার, কারণ হচ্ছে আমরা তো সবাইকে চাকরি দিতে পারছি না।
আমাদের দেশের মধ্যে এত চাকরি দেওয়ার সুযোগ নাই, তো সেখানে এটা যদি বাড়ানোর জন্য সরকারকেই কাজ করতে হবে। এটা বাইরেও পারবে না, আমেনা মহসিনও পারবেন না, বা ইউসুফ শরীফও পারবেন না। সেই জায়গাটায় আমরা বিগত সরকারের আমলেও দেখিনি, এখনো খুব একটা দেখছি বলে মনে হয় না। কেন এই সমস্যাটা কেন হয় আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসে। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আছেন দূরদেশে সুখ দুঃখের সঙ্গে। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরো একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন আমেনা মহসিন, মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি এবং নুরুল আলম। তিনজনকে আবারও স্বাগত। ইউসুফ শরীফকে দিয়ে শুরু করি। আমরা কেন বাজার প্রশাসন মানে আরো বাজার খোলানোর জন্য সরকার কেন সেইভাবে উদ্যোগ নেয় না? সমস্যাটা কোথায়? বাজারের আমাদের যেটা যেটা বললেন যে আমাদের বাজার তো সংকুচিত হয়ে আসছে, ডেফিনেটলি নিশ্চয়ই আমাদের যেভাবে ডোমেস্টিক আমরা আমাদের ম্যান পাওয়ারটা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সেভাবে যদি আমরা এটাকে এক্সপ্লোর করতে না পারি, তো আমাদের সেই কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি ইকোনমি কলাপস করবে। আর আমরা সবাই প্রত্যেকে বলে থাকি যে আমাদের রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশের অক্সিজেন সাপ্লাই করে থাকে। লাইক আমরা হৃৎপিণ্ড বলি, অক্সিজেন বলি, ওয়ার্ড এবার এক একজন এক এক কথায় বলে থাকেন। এটাকে যদি এক্সপান্ড করা যায়, ডেফিনেটলি আমাদের জাতিগতভাবে আমরা আগাতে পারবো, আমাদের ইকোনমি ভালো থাকবে, আমরা আমরা সবকিছু মিলে ভালো থাকবো। এখন যেটা বললেন আনএক্সপেক্টেড অ্যান্ড আনফর্চুনেটলি অ্যাকচুয়ালি, যে আমাদের গভর্নমেন্ট লেভেলে যারা থেকে থাকেন, দিস ইজ দেয়ার ডিউটি ইন ফ্যাক্ট টু এক্সপ্লোর দ্য সার্টেন অ্যান্ড নিউ মার্কেটস। এখন ওরা হয়তো চেষ্টা করছেন, কিন্তু সেটা চেষ্টা করলে হয় কি, এই চেষ্টার মধ্যে আমরা যে ভিজিবল কোনো কিছু দেখবো, যে আমরা স্ট্যাটিস্টিক্যালি ক্যাটাগরিক্যালি আমাদেরকে বলা হচ্ছে, বলবে যে আমরা ইস্ট ইউরোপ, ওয়েস্টে এখন প্রচুর লোকজনের আমাদের প্রয়োজন, এবং একটা ডাটা আপনি শুনে খুশি হবেন এবং আমরা সবাই আশান্বিত হই। গত সময়ের মধ্যে ইউই থেকে, যেটা অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশনস, আপনি যদি বলেন তো এটাকে 18 to 22 মধ্যে, অর লাইক ক্লোজ প্লাস মাইনাস, ইউই থেকে অলমোস্ট 50,000 পিপল আপনি ইউরোপে অ্যাক্সেস করে। ইউসুফ শরীফ, যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে সেই জায়গাটায় আমরা সরকারের উদ্যোগের কথা বলছি বারবার। আপনি বলছেন যে আপনার ইউএই থেকে 50,000 মানুষ ইউরোপের দিকে চলে গেছে, তারা তাদের নিজের উদ্যোগে বা নিজের চেষ্টায় চলে গেছে, নিজের ঠিক উদ্যোগে আছে, চলে গেছে। সেটা চলে গেছে। কিন্তু তারপরও ইউরোপে চলে যাওয়া আর আমাদের এখান থেকে নতুন করে লোক পাঠানো, আমরা তো হিসাব করে আছি যে ওই 50,000 হচ্ছে ইউএতে আছে, তা না, তারা শিফট করেছে। কিন্তু আমরা নতুন প্রতি বছরে যে নতুন নতুন বেকার তৈরি হচ্ছে, তাদেরকে তো কাজে লাগাতে হবে। যে আমি সে প্রসঙ্গটাতে আসছি। তো এই কথাটা বলার অর্থটা হলো, দ্যাট মিনস ইউরোপের মধ্যে ইটসেলফ এখানে হিউজ ডিমান্ড আছে। এখন এই কান্ট্রিজগুলিতে, স্মল স্মল কান্ট্রি, আপনি যদি ইস্টে ওয়েস্টে মিডল যান, এত ছোট ছোট কান্ট্রি এবং তাদের ম্যান পাওয়ার এত শর্টেজ, তাহলে এই মানুষগুলি ইন্ডিভিজুয়াল এফোর্টসে যদি যেতে পারে, আমরা গভর্নমেন্ট লেভেল থেকে ট্রাই করতে পারবো না কেন? ইন্ডিভিজুয়াল এফোর্ট যখনই আসবে, সেখানে আমাদের অভিবাসন কষ্ট অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। প্রত্যেকটা মানুষ অনেক বেশি টাকা খরচ করে সেখানে গেছেন, কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে বললে ডেফিনেটলি আমাদের বিশ্বাস যে সেটা অনেক কমে আসবেন। তো মূল কথাটা হলো, যেখানে ওয়ার্ল্ডের অনেক জায়গায় আমাদের লেবার্সের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, তো আমাদের রাষ্ট্রীয়ভাবে কেন আমরা সেখানে অ্যাচিভ করতে পারছি না, সেটা যেতে পারছি না, নক করতে পারছি না, কিংবা সেটাকে ওপেন করতে পারছি না? তো আমার মনে হয় কি, গভর্নমেন্ট চেষ্টা করছে, আই ডোন্ট সে যে করছে না, করছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে করার যে একটা গতির যে একটা ব্যাপার, যে একটা স্পিডের ব্যাপার, মানে যেভাবে করা দরকার সেভাবে হয়তো সেটা হচ্ছে না। তা আমরা রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে, নট অনলি ইন ইউরোপ, ইভেন দো আফ্রিকা, আপনি বলতে পারেন যে ফিউচার কামিং ওয়ার্ল্ডের মনে হচ্ছে যে ইকোনমি একসময় বলা হচ্ছে এখন থেকে ফোরকাস্ট, যে আফ্রিকাতে প্রচুর পরিমাণে অ্যাসেট, এবং আফ্রিকা কুড বি ওয়ান অফ দ্য মোস্ট ওয়েলদি রিজন আমাদের জন্য কাছাকাছি। আমরা যদি এটাকে মানে অনেকগুলি সামনে তাকিয়ে চেষ্টা করি, চিন্তা করি, তা আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু এক্সপ্লোর, সেটা এশিয়া, ইউরোপ এন্ড আফ্রিকা। একদম পরিষ্কার। নুরুল আলমের কাছে যাই, কারণ হচ্ছে ওই যে নতুন নতুন বাজারের কথা বলছি। নুরুল আলম আছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে, আপনাকে দেখতে পাচ্ছি না আমরা। জি, ওই যে নতুন বাজারের কথা ধরেন, সরকার তো একটা সুযোগ তৈরি করে দেয়, মূল কাজটা তো আপনারাই করেন, আপনারাই মানুষ পাঠান সেখানে কাজ করার জন্য। এখন যে রেশিওর কথা একবার ইউসুফ শরীফ বলেছিলেন, যে আমার যদি ইউএইতে মোট 30 লাখ শ্রমিক থাকে বিভিন্ন দেশে, তার মধ্যে 15 লাখ যদি বাংলাদেশেরই থাকে, তাহলে তো আবার একটু অবশ্যই রেশিও তৈরি হবে, তাই না? রিকনসিলিয়েশনের জায়গায় চলে যাবে, সেই জায়গাটায় নতুন বাজার খোঁজা দরকার। আপনারা কি সাজেস্ট করেন সরকারের কাছে? আমরা সরকারের কাছে যেটা আমাদের সাজেস্ট, মানে নতুন বাজার আসলে আমাদেরকে খোঁজা দরকার। যে পুরান যে বাজারগুলো আছে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার বা এইসব, এই বাজারগুলা আসলে অনেক পুরানো বাজার। এখানে খুব একটা আমাদের মানে বাংলাদেশ থেকে লোক নেওয়া তেমন একটা মানে চাহিদা খুব কম
মানে এখন তো আবার ওখানে কোটা সিস্টেম করে দিয়েছে, মানে আপনার 100টা কোটা হলে তার মধ্যে আপনার মানে শ্রীলঙ্কা থেকে আনতে হবে, নেপাল থেকে আনতে হবে, ইন্ডিয়া থেকে আনতে হবে। এটা একদম 100 জন আপনি বাংলাদেশ থেকে নিতে পারবেন তা না, এটা একটা রেশিও সিস্টেম করে দিয়েছে ওরা, যে মানে আপনার 15 জন বাংলাদেশ, 15 জন ইন্ডিয়া, 15 জন নেপাল, 15 জন শ্রীলঙ্কা বা বিভিন্ন আফ্রিকার দেশ থেকে আনতে হবে। তো এটাও অনেকটা, এই কারণে আমি এর কথা বলতেছি, যার কারণে এটাও একটা মার্কেটটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো আমরা যদি ইউরোপের মার্কেটগুলো দেখি, এবং ওখানে এখন আস্তে আস্তে রাশিয়াতে কিছু লোক যাচ্ছে আমাদের দেশ থেকে রাশিয়াতে। তো এই মার্কেটগুলোকে যদি, যারা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা যদি এটাকে সিরিয়াসলি নেয়, ম্যাটারটাকে যদি সিরিয়াসলি হ্যান্ডেল করে, তো আমি মনে করি মানে আমাদের এই বাজারটা আরো সম্প্রসারিত হবে, আরো বড় হবে, এবং বিভিন্ন দেশে আমরা লোক প্রেরণ করতে পারবো, এবং ভালো রেমিটেন্স আসবে, দেশের জন্য অনেক সুবিধা হবে, জি এবং দেশ থেকে প্রচুর লোক বিদেশে যাবে। এটাকে যদি আরো স্মুথ করে, মানে আমাদের বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই উদ্যোগ নিতে হবে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই উদ্যোগ নিতে হবে। এটা তো আমরা উদ্যোগ নিলে হবে না, আমরা তো কিছু করতে পারবো না। হুম আমরা শুধু ওনারা বাজারগুলো খুলে দিলে আমরা লোক পাঠাতে পারবো, সরকারের প্রসেসটা ফলো করে আমরা লোকগুলো পাঠাতে পারবো। জি কিন্তু একদম এগুলো খুলতে হলে তো সরকারকে লাগবে, জি সরকার ছাড়া তো আমরা কিছু করতে পারবো জি না। একদম একটা পরিষ্কার দেশের সাথে হ্যাঁ আমরা বলছি মানে একটা দেশের সাথে এমওইউ যে চুক্তিটা হ্যাঁ হয়, এটা হ্যাঁ সরকারের সাথে হবে। জি এবং মার্কেটটা বর্তমানে এটা একেবারে আমাদের মানে ওপেন হওয়ার দ্বার প্রান্তে আছে। হুম কিন্তু আমাদের সরকার থেকে যদি আরো ভালোভাবে একটু চেষ্টা করে, ভালোভাবে যদি এটাকে যদি চেষ্টা একটু চেষ্টা এবং গবেষণা যে কোথায় পাঠালে কোথায় নতুন বাজার হয়। আমিনা মহসিন, সেই যে নতুন বাজার ব্যাপারটা যদি এরকমও হয় যে বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বারবার বলা হচ্ছে যে নতুন বাজার খুঁজি আমরা, ইউরোপ আমেরিকার উপরে একদম চুপ করে বসে আছি, আশেপাশে যে অনেক বড় বড় বাজার আছে সেটি। তা আমাদের কি উদ্যোগের অভাব সরকারের? এখন তো ধরেন ইন্টারিম সরকার, তারা হয়তো বেশি দিন নাই, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টও সেরকম ভাবে কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখি নাই নতুন বাজার খোলার চেষ্টার ক্ষেত্রে। না দেখুন, ইন্টারিম রেজিমে নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে, হুম এবং সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু যখন রাজনৈতিক সরকারগুলো আসে, আমি খুব খোলামেলা ভাবে এই কথাটা বলতে চাই যে আমাদের একটা মেজর প্রবলেম হয়ে যায় কি, যখন যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি আবারও জোর দিয়ে বলছি, আমি কোনো পার্টিকুলার রেজিমের কথা বলছি না, হুম প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আমরা দেখেছি তারা রাজনৈতিক নিয়োগ অনেক দিয়ে থাকে। এই যে রাজনৈতিক নিয়োগগুলো আসে, এবং সেখানে ধরেন যারা অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রির কাডারগুলো, তাদেরকে অনেক সময় বাইপাস করে রাজনৈতিক বিবেচনায় অনেকগুলো ইম্পর্টেন্ট মিশনসে অন্যান্যদেরকে পাঠিয়ে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ মিশনস গুলো। এগুলো আমরা নিজেরা পর্যবেক্ষণ করেছি, এবং সেটা দ্যাট ইজ আ মেজর ডিজাস্টার। কারণ সেখানে আপনি প্রথম দিকেই বলেছিলেন যে একটা হানিমুন পিরিয়ড হয়ে যায়। সেই সেই জায়গাটা থেকে কিন্তু মানে ইনস্টিটিউশনালাইজেশন যেটা আমরা বলি, হুম প্রাতিষ্ঠানিকীকরণ, হুম সেটা কিন্তু আমাদের হয়ে ওঠেনি, এবং প্রফেশনালিজমও আমাদের উঠে আসেনি। এটা আমি আবারও জোর দিয়ে বলছি যে আমরা আশা রাখবো যে কি সামনে আহ যারাই নির্বাচিত হবে তারা যেন এই দিকটাকে খুবই জোর দিয়ে গুরুত্বের সাথে সহকারে দেখে। এবং তার সাথে যেটা দেখেন, বিদেশে আমি এটা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা ইস্যুতে আহ, আহ, মানে ধরেন ফরেন অ্যাফেয়ার্স বলেন বা লেবার বলেন, তারা কিন্তু ভীষণভাবে থিঙ্ক ট্যাঙ্কদেরকে ইনভলভ করে, যারা গবেষক তাদেরকে ইনভলভ করে। এখন তাদের নিজস্ব একটা রিসার্চ সেলই থাকে প্রত্যেকটা উইং এর জন্য। আমি আপনাকে বলছি যে ধরেন ভারতে যে পরিমাণে বাংলাদেশের উপরে পিএইচডি হয়েছে, হুম বাংলাদেশে কিন্তু ভারতের উপরে সে মানে তার 0.1%ও পিএইচডি আমরা প্রডিউস করতে পারিনি, হুম আমরা বাংলাদেশের উপরেই করতে পারিনি। হুম সো এই যে জায়গাগুলো, তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এবং আমাদের নিজেদের সেলফ রিফ্লেকশন দরকার যে আমরা কোথায় যে দাঁড়াচ্ছি, কোথায় যে অবস্থান করছি। মানে খালি একটা জায়গায় তো আমরা ক্রিটিক্যাল হলে হবে না, হুম আমাদের ওভারঅল একটা পরিবর্তনের প্রয়োজন আছে। হ্যাঁ, এবং সেইখানে আমার মনে হয় যে এই যে ধরেন প্রশাসনের রাজনীতিকরণ, এটা মানে প্রত্যেকটা জায়গায় আমরা সেটা দেখতে পেরেছি, প্রত্যেকটা সরকারের আমলে দেখেছি হুম আমরা সেটা হয়েছে। সেটা থেকে যদি আমরা বের হয়ে এসে যে প্রফেশনাল যে কাডার্স গুলো আছে
তাদেরকেই ব্যবহার করি এবং তাহলে তাদের মধ্যেও তো সেই জায়গাটার একটা ইন্সপিরেশন থাকে যে ঠিক আছে তারা কাজ করবে। আপনি কিন্তু ইনসেনটিভ হুম দিতে হবে, হুম হুম ইনসেনটিভ হুম তো কেউ করে না। হুম আদারওয়াইজ যে আপনি প্রথম দিকে বলেছিলেন ফাঁক ফোকর গুলো থাকে, সো এই এই এটা একটা বড় জায়গা হুম ছিল। এবং আমার একটা মনে হয় যে আমরা না কখনো মানে আপনি যেটা বললাম না ইউর, হ্যাঁ আমরা কাছাকাছি আছি কিন্তু সেভাবে খুলেনি। ইউরোপ, ইউরোপের কিন্তু দেখেন আমাদের এটা মাথায় রাখতে হবে, ইউরোপের মধ্যে খুব একটা অ্যান্টি মানে এক ধরনের একটা আহ, মানে ফিলিং হচ্ছে ওরা অ্যান্টি ইমিগ্রেশন বা হুম হুম অ্যান্টি হুম। ফরেনার্স আমেরিকা কে আমেরিকা মানে বিশেষ করে এখন আমেরিকায়ও ট্রাম্প যেটা আছে। শুরু করলো, ট্রাম্পে শুরু করার পর এখন ইউরোপেও শুরু হচ্ছে বিভিন্ন ওই জায়গায়। ওই ফার হুম রাইট হুম গুলো ওগুলোকে এমার্জ করছে হুম জিনিসগুলো। সো আমাদের মানে এই সংকেতগুলো আমাদেরকে নিতে হবে যে কোথায় মানে কি যাওয়া ধরনের যেতে পারে। সংকেত জি আমরা জি যাবে জি, এবং একদম একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমির মহসিন, আমাদের সময় একদম শেষ। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইউসুফ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। নুরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শুনলেন তো আমাদের অতিথিদের কথা। আমরা যেটা বলতে চাই, আপনারা যেখানে যান, যে দেশেই যান কাজ করার জন্য, সেখানকার নিয়ম কানুনটা মেনে কাজ করবেন, তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। তাই আপনাদের সুখ দুঃখের কথা আমাদেরকে জানাবেন। তবে সব কথা তো আমরা জানি না, আপনাদের কথাগুলো আমাদেরকে জানালে আমরা সবার সামনে তুলে আনতে চাই। সেজন্য আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের কাছে ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানা। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। বিবিসির সঙ্গে থাকবেন।